জানুয়ারির শেষ দিকে ঢাকার ব্যস্ত সড়কে অটোরিকশা চালাচ্ছিলেন রুবেল চালকদার। তার কণ্ঠে ক্ষোভের চেয়ে হতাশাই ছিল বেশি। ৫০ বছর বয়সী এই চালক বলছিলেন, ২০২৪ সালের আগস্টের অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতনের পর ১৫ বছরের স্বৈরতান্ত্রিকতা বিরোধী মত দমনের অভিযোগ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিরল সুযোগ তৈরি হয়েছিল। তবে বাংলাদেশিরা তা নষ্ট করেছে। ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করার ৩ দিনের মাথায় বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ইতিহাসের অন্যতম রক্তাক্ত এই অভ্যুত্থানে ১,৪০০-এর বেশি মানুষ নিহত হওয়ার পর ভেঙে পড়া রাষ্ট্রকে স্থিতিশীল করার দায়িত্ব দেওয়া হয় তাকে। ৮৫ বছর বয়সী ইউনূস সীমিত হলেও উচ্চাকাঙ্ক্ষীভাবে তার দায়িত্বের পরিধি নির্ধারণ করেন। বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্রের প্রত্যাবর্তন ঠেকাতে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা। কিন্তু চালকদারের মতে এখানেই ব্যর্থ হয়েছে নানা স্বার্থান্বেষী গোষ্ঠী, প্রশাসনের ভেতরের কর্মকর্তা ও তীব্রভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলো। তার ধারণা, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের ১৮ মাসের শাসনামলে বড় ধরনের পরিবর্তন আনার মতো সমর্থন তিনি পাননি। রুবেল চালকদার বলেন, আমরা সুযোগটাই হারিয়েছি। আমরা ডক্টর ইউনূসকে ঠিকমতো কাজ করতে দেইনি। কে তার কাছ থেকে অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামেনি। এই দেশ আর কখনো ভালো হবে না। জুলাইয়ে মানুষ জীবন দিয়েছে, সবই বৃথা। ইউনূস এখন দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তার তত্ত্বাবধানে হতে যাচ্ছে ১ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে বিবেচিত একটি ভোট। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অস্বাভাবিক রাজনৈতিক রূপান্তরের অধ্যায় শেষ হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এগোতে থাকা ইউনূসের উত্তরাধিকার নিয়ে তর্ক বিতর্ক এরই মধ্যে তীব্র হয়ে উঠেছে। যারা একসময় তার উপর ভরসা রেখেছিলেন তারাই এখন বিভক্ত। এই বিতর্কের কেন্দ্রে প্রশ্ন একটাই, ইউনূস কি সেই স্থির হাত ছিলেন যিনি ভঙ্গুর রাষ্ট্রকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন, নাকি তিনি সেই নেতা যিনি ২০২৪ সালের অভ্যুত্থানের পেছনে থাকা আন্দোলনের প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছেন? সবার কাছে গ্রহণযোগ্য অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের কাছে ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা ও দেশের ভেতরে নাগরিক সমাজের নেতা হিসেবে সুনাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাক রফতানি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে যাতে ধসে না পড়ে সে আশ্বাস বিশ্বকে দেওয়ার প্রয়োজন ছিল। নাহিদ ইসলাম বলেন, ওই মুহূর্তে আমাদের এমন একজন দরকার ছিল যিনি সবার কাছে গ্রহণযোগ্য। নাহিদ এখন ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের গড়া নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টির প্রধান। আসন্ন নির্বাচনে এনসিপি ইসলামপন্থী দল জামায়াত ইসলামের সঙ্গে জোট করেছে। নাহিদ বলেন, বিকল্প নিয়ে আলোচনা করেছিলাম, ডক্টর ইউনূস ছাড়া কাউকে পাওয়া যায়নি। আরেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, শেখ হাসিনার পতনের কয়েকদিন আগেই তারা ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার কথায় প্রতিষ্ঠানগত ভাঙন ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নৈতিক কর্তৃত্ব সম্পন্ন একজন ব্যক্তির প্রয়োজন ছিল। আসিফ দাবি করেন, ডক্টর ইউনূসের নিয়োগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে সর্বসম্মত ছিল না। তিনি বলেন, শেষ সময় ছাত্রনেতা ও কর্মকর্তাদের আলোচনায় সেনাবাহিনীর ভেতরের আপত্তির কথাও ওঠে। তবে আল জাজিরা ওই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সেনাবাহিনীও ইউনূসের নিয়োগ নিয়ে নিজেদের অভ্যন্তরীণ আলোচনার কথা প্রকাশ করেনি। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় পদে বহাল রয়েছেন। প্রথম দিকে ইউনূস নিজেও দ্বিধায় ছিলেন বলে জানা যায়। তিনি বলেছিলেন, তিনি রাজনৈতিক মানুষ নন, কিন্তু বিক্ষোভ তীব্র হতে থাকলে এবং মৃতের সংখ্যা বাড়তে থাকলে দায়বদ্ধতার স্বার্থে তিনি দায়িত্ব নেন, জানান রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, তিনি এগিয়ে আসার দায় অনুভব করেছিলেন। রিয়াজকে ইউনূস নিজেই সংবিধান সংস্কার বিষয়ক একটা কমিটির প্রধান হিসেবে বেছে নেন, যা ছিল ২০২৪ সালের অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।